আসসালামু আলাইকুম, আমি মুনতাসির রহমান আবিদ। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটার নাম হলো প্রাণীর পরিচিতি। তো নতুন অধ্যায় অবশ্যই। গত যে ক্লাসটা ছিল, গত ক্লাসে আমরা আসলে শ্বসন ও শাস্তি অধ্যায়টা শেষ করেছি। তো আজকের ক্লাসে আসলে আমরা মেইনলি ওই প্রাণীর আচরণ অধ্যায় সম্পর্কে পড়ব। তো প্রাণীর আচরণ অধ্যায়টার মধ্যে মেইনলি 3টা প্রাণী সম্পর্কে আলোচনা করা আছে। এক নম্বরে আছে আমার হাইড্রা, দ্বিতীয়ত ঘাসফড়িং এবং লাস্টে আছে আমার রুই মাছ। তো এখন আমার আজকের যে ক্লাস, এই ক্লাসের মধ্যে প্রথমত আমরা পড়বো হাইড্রা সম্পর্কে। পরবর্তীতে নেক্সট যে বিষয়টা পড়বো সেটা হলো রুই মাছ, আর সবশেষ পড়বো আমরা ঘাসফড়িং। ঘাসফড়িংটা আসলে তুলনামূলকভাবে একটু বড় অধ্যায়, তো যার কারণে একটু পরে রেখেছি। তো এখন আজকে আমরা হাইড্রা সম্পর্কে পড়বো, ঠিক আছে? তাহলে যে বিষয়টা পড়বো সেটার নাম কি? সেটা হলো হাইড্রা। তো এই যে দেখতে পাচ্ছ চিত্র, হাইড্রাটা দেখতে কিরকম, এরকম এই টাইপের বের হয়ে থাকে হাইড্রা। তো প্রথম কথা জানতে হবে যে হাইড্রা কোন পর্বের প্রাণী। পর্বের নাম কি? পর্ব হলো নিডারিয়া। নিডারিয়া পর্বের প্রাণী, ঠিক আছে? নিডারিয়া পর্বের প্রাণী। এবং আমরা জানি যে নিডারিয়া পর্বের প্রাণী যারা, এরা কিন্তু ডিপ্লোব্লাস্টিক বা দ্বিস্তরী প্রাণী, ঠিক আছে? তাহলে দ্বিস্তরী প্রাণী, বা বলা হয় ইংরেজিতে ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল। এখন হাইড্রা নামকরণ করেন কে? সাধারণত নামকরণ করেন কে? চিন্তা করে দেখো তো, ক্যারোলাস লিনিয়াস না? ধরো দ্বিপদী নামকরণের জনক কে? ক্যারোলাস লিনিয়াস। তাহলে নামকরণের যাবতীয় কাজ কার? এই ক্যারোলাস লিনিয়াস। তাহলে হাইড্রা নামকরণ করেন ক্যারোলাস লিনিয়াস। হাইড্রা নামকরণ করেন কে? লিনিয়াস। লিখে দিই জাস্ট লিনিয়াস। বুঝলাম? এবার হাইড্রা প্রাণীটা সম্পর্কে আরেকটা বিষয় দেখো, হাইড্রার নামকরণ করেন লিনিয়াস, কিন্তু আবিষ্কারক কিন্তু মানে লিনিয়াস না। আবিষ্কারক কে? আবিষ্কারক প্লাস পুনরুৎপত্তি ক্ষমতা সম্পর্কে ধারণা দেন বিজ্ঞানী আব্রাহাম ট্রেমলে। একটু মনে রাখবা বিষয়টা, আব্রাহাম ট্রেমলে। বুঝলাম? এবার হাইড্রার আসলে নর্মাল কোনো ডেথ নাই, মানে স্বাভাবিক কোনো মৃত্যু নাই। এটা ধরো ইন জেনারেল মারা যাবে না। কোন একটা অংশ, ধরো দেহের একটা অংশ ক্ষতিগ্রস্ত হলো, পুনরায় সেটা দেখা যায় রিপেয়ার হয়ে যায়। তো এই কারণে নর্মাল এর কোনো মৃত্যু নেই। তাহলে হাইড্রা কেমন প্রাণী? অমর প্রাণী। তাহলে অমর প্রাণীর আখ্যা দেন কে? মানে এই কথাটা কে বলেছেন? অমর প্রাণীর কথাটা বলেছেন বিজ্ঞানী ব্রায়েন, ঠিক আছে? বিজ্ঞানী ব্রায়েন বলেছেন যে হাইড্রাটা অমর প্রাণী। এবং উনি বলেন যে 45 দিন পর পর, ঠিক আছে, 45 দিন পর পর এই ধরো দেহের যদি কোনো একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়, সেটা রিপেয়ার হয়ে যায়, ঠিক আছে? তাহলে 45 দিন পর পর রিপেয়ার হয়ে যায়। এবং এই রিপেয়ারটা হয় কি কারণে? আমরা জানি হাইড্রার দেহের মধ্যে ইন্টারস্টিশিয়াল কোষ নামে একটা কোষ পাওয়া যায়। এই কোষের তৎপরতার কারণে আসলে হাইড্রা মারা যায় না, ঠিক আছে? হাইড্রা দেখা যায় কোনো একটা অংশ ক্ষতিগ্রস্ত হলে, কোনো একটা অংশ কেটে গেলে সেটা আবার পুনরায় রিপেয়ার হয়ে যায়। তাহলে বুঝলাম আমরা এই বিষয়টা। আচ্ছা, এবার হাইড্রার অপর নামটা একটু বড়। অপর নাম এখানে লিখে দিই। অপর নাম হলো ফ্রেশ ওয়াটার পলিপ, বা বলতে পারো কি স্বাদু পানির পলিপ, ঠিক আছে? তাহলে কি বলা হয়? স্বাদু পানির পলিপ। এটা একটু মনে রাখবা। এবং হাইড্রার যে দেহপ্রাচীরটা শ্বসন এবং রেচনে হেল্প করে। এটা একটু মনে রাখবা যে দেহপ্রাচীর কি করে? দেহপ্রাচীর শ্বসন ও রেচনে হেল্প করে। শ্বসন প্লাস রেচনে হেল্প করে। শ্বসন প্লাস রেচনে সাহায্য করে। রেচন, এই কথাটা একটু মনে রাখবা। রেচনে সাহায্য করে। বুঝলাম এতটুকু? এবার আমরা এখন এই বিষয়টা একটু তুমি নিজে নিজে দেখে নাও। সব কিছুর একটা নর্মাল জেনারেল আইডিয়া দিলাম। এর পরবর্তীতে আমরা যে বিষয়টা পড়বো সেটা হলো বিভিন্ন প্রজাতির হাইড্রা সম্পর্কে, ঠিক আছে? এই বিষয়টা আমি মুছে দিয়ে এখন যেটা দেখাচ্ছি সেটা হলো বিভিন্ন প্রজাতির হাইড্রা। দেখো, হাইড্রার অনেক রকম প্রজাতি সম্ভব। কি কি প্রজাতি সম্ভব? খুবই কমন কয়েকটা নাম বলি। যেমন ধরো, হাইড্রার মধ্যে আছে হাইড্রা ভালগারিস। লিখি, দেখো, হাইড্রা ভালগারিস আছে। পেলামাটোহাইড্রা অলিগেকটিস, এটা একটা প্রজাতির নাম, অলিগ্যাকটিস। এরপর আছে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা।
ক্লোরো হাইড্রা ভিরিডিসিমা, ভিরিডিসিমা। এরপর আছে হাইড্রা গ্যাঙ্গেটিকা, ঠিক আছে, এটাও লিখে দিই, হাইড্রা গ্যাঙ্গেটিকা, গ্যাঙ্গেটিকা। দেখো আমরা এখান থেকে দুইটা বিষয় পড়বো, হাইড্রার বর্ণ পড়বো আর পড়বো কোর্সিকার সংখ্যা, কোর্সিকার সংখ্যা, ঠিক আছে। দেখো কোর্সিকা কি, এই যে দেখো হাইড্রার মাথার মধ্যে এরকম চুলের মতো গঠন যেটা দেখতে পাচ্ছ, এটাই কোর্সিকা, ঠিক আছে। নেক্সট আমরা আরেকটু ভালোভাবে জানবো, তো এখন আপাতত এতটুকু মনে রাখো। দেখো বর্ণ সম্পর্কে পড়ি, তুমি একটা চিন্তা করো, ভালগারিস, ভালগারিস শব্দটা ভালগারের সাথে মিলে আছে না? ভালগার মানে কি? অশ্লীল। তাহলে চিন্তা করো যে হাইড্রাটা অশ্লীল সে কেমন? ধরো নর্মালি চিন্তা করো যে ভালগার অশ্লীল সে কি ক্যারেক্টারলেস? তো হাইডার ক্ষেত্রে সে যে ভালগার সে আসলে ক্যারেক্টারলেস না, সে আসলে বর্ণলেস, ঠিক আছে, কালারলেস, অর্থাৎ বর্ণহীন, ঠিক আছে। তাহলে বর্ণহীন, বর্ণহীনকে তুমি চাইলে বলতে পারো স্বচ্ছ, ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারো। আচ্ছা এবার দেখো পেলমাটোহাইড্রা অলিগেকটিস, ঠিক আছে। তুমি একটা জিনিস চিন্তা করো, ধরো অলি একটা ছেলের নাম, ঠিক আছে, অলি। এখন সে কি করে? সে তো ধরো এরকম 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 ধরো বাদাম খায়, ঠিক আছে, এটা ধরো একটা বাদাম। তাহলে এই যে বাদাম, এটা কিরকম? বাদাম খায় যেহেতু অলি, সুতরাং এটা বাদামি বর্ণের হয়, ঠিক আছে। তাহলে মনে রাখবা পেলামাটোহাইড্রা অলিগেকটিস যেটা, এটার রং কেমন? বাদামি। আচ্ছা এবার ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, এটা দেখো ক্লোরো, ক্লোরো মানে কি? সবুজ, তাহলে এটার বর্ণ কেমন হবে? সবুজ হবে। আচ্ছা এবার যে দেখো এখানে কি আছে? হাইড্রা গ্যাঙ্গেটিকা, ঠিক আছে, গ্যাঙ্গেটিকা। গ্যাঙ্গেটিকা দিয়ে কি মনে রাখবা জানো? যে গ্যাং মানে গ্যাং নাম মনে রাখবে, গাং মনে রাখবা, ঠিক আছে। গাং, গাং মানে কি? গাং মানে হলো ছোট জলাশয়, ঠিক আছে, বড় জলাশয় আর কি। তো এই মানে যে জলাশয়ের মধ্যে কি আছে? বিভিন্ন রকম ফুল আছে। ফুলের কেমন রং হয়? সাদা রং হতে পারে, গোলাপি রং হতে পারে। তাহলে এটা মনে রাখবা এইভাবে, ঠিক আছে। আচ্ছা বুঝলাম। এবার দেখো কোর্সিকার সংখ্যাগুলো আমি একটু বলি। হাইড্রা ভালগারিসের ক্ষেত্রে কোর্সিকার সংখ্যা হলো 6 থেকে 10টি, পেলমাটোহাইড্রার ক্ষেত্রে হলো 6টি, ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা হলো 4 থেকে 8টি, আর হাইড্রা গ্যাঙ্গেটিকার কত? এটা হলো 6টি। এটা একটু মনে রাখবো, ঠিক আছে। বিভিন্ন প্রজাতির হাইড্রা এবং তাদের বর্ণটা বললাম ট্রিক্সের মাধ্যমে। দেখো ভালগারিস বর্ণহীন, তারপরে অলি দিয়ে মনে রাখবা বাদামি, অলি বাদাম খায়। তারপরে হলো ক্লোরো দিয়ে ক্লোরোফিল যেমন সবুজ হয়, ক্লোরোহাইড্রা ভিরিডিসিমাও সবুজ। গ্যাঙ্গেটিকা, গাঙের মধ্যে সাদা গোলাপি কালারের ফুল পাওয়া যায়। তো হয়ে গেল বিভিন্ন প্রজাতির হাইড্রা এবং এদের না মানে কোর্সিকার সংখ্যা আমরা এখন জেনে নিলাম। তাহলে বুঝলাম। এবার আরেকটা বিষয় মনে রাখবা যে হাইড্রাকে কিন্তু আগে পূর্ব নাম ছিল জুওফাইটা, এটা একটু লিখে দিই। হাইড্রার পূর্ব নাম কি? পূর্ব নাম হলো জুওফাইটা, জুওফাইটা। আচ্ছা গেল। এবার সেটা হলো হাইড্রার গঠন সম্পর্কে, ঠিক আছে। ওই যে চিত্রটা আছে, এই চিত্র থেকে আমি ব্যাখ্যা করব, আর এই বিষয়টা এখন মুছে দেওয়া যাক। দেখো এখন আমরা যেটা পড়বো সেটা হলো হাইড্রার বাহ্যিক গঠন, ঠিক আছে। তো এই চিত্রটার মধ্যে একটু লক্ষ্য করো। দেখো হাইড্রার এখান থেকে স্টার্ট করে এতটুকু পর্যন্ত যে অংশটা, এই যে ধরো এতটুকু পর্যন্ত যে পার্টটা, এতটুক উপরের টুক আর কি, জাস্ট এটাকে বলা হয় হাইপোস্টোম, হাইপোস্টোম, হাইপোস্টোম বলা হয়, বুঝলাম। এবং হাইপোস্টোমের মাথার মধ্যে দেখো এখানে একটা ছিদ্র আছে, এরকম এই যে ছিদ্র, এই ছিদ্রের নাম কি? মুখছিদ্র, মুখছিদ্র। এখন মুখছিদ্রটা কেমন হবে? সংকোচন এবং প্রসারণক্ষম। কারণ তুমি ধরো কিছু একটা খাইতে চাও, খাওয়ানোর জন্য কি করা লাগবে? হা করা লাগবে, মুখ আবার বন্ধ করতে হবে। তো এটার জন্য কি দরকার? মুখছিদ্রটাকে হতে হয় সংকোচন এবং প্রসারণক্ষম। তাহলে হাইপোস্টোমের শীর্ষে থাকে মুখছিদ্র, এবং সেই মুখছিদ্রটা কেমন? সংকোচন এবং প্রসারণক্ষম। আচ্ছা এরপরে এখান থেকে স্টার্ট করে নিচ পর্যন্ত যে অংশটা, ঠিক আছে, একবারে নিচ পর্যন্ত যে অংশটা আছে এটাকে বলা হয় দেহকাণ্ড, ঠিক আছে, দেহকাণ্ড। আর নিচে একবারে লাস্টের যে পার্টটা সেটাকে বলা হয় পাদচাকতি, ঠিক আছে, পাদচাকতি, বা এটাকে বলা হয় ইংরেজিতে বলা হয় পেডাল ডিস্ক, পেডাল ডিস্ক, বুঝলাম। তো পেডাল ডিস্ক সম্পর্কে কয়েকটা বিষয় একটু বলি, এখানে লিখে দিই। দেখো পেডাল ডিস্ক
একটা কাজ হলো এই পেডাল ডিস্কটা বুদবুদ সৃষ্টি করে, এবং হাইড্রাকে এটা এটা কি করে, বুদবুদ সৃষ্টি করে, বুদবুদ সৃষ্টি বুদবুদ সৃষ্টি করে হাইড্রাকে ভাসিয়ে রাখে। ঠিক আছে, এখান থেকে যদি বুদবুদ সৃষ্টি হয় তাহলে হাইড্রার উপরের দিকে ভেসে থাকবে, তাহলে এই বুদবুদ সৃষ্টি করা। আরও একটা কাজ হলো এখান থেকে কি কয়, মানে কি বলে, বিভিন্ন রকম যে গ্রন্থি আছে, মানে এই মানে এই পেডাল ডিস্কটাকে ব্যবহার করে সে অ্যামিবয়েড চলন সম্পন্ন করে। ঠিক আছে, তাহলে অ্যামিবয়েড চলন ঘটায়, অ্যামিবয়েড চলন, অ্যামিবার মতো আস্তে আস্তে চলাচল করে, এটাকে ইউজ করে বাধা শক্তিকে, অ্যামিবয়েড চলন। ঠিক আছে, তাহলে এতটুকু বুঝলাম, অ্যামিবয়েড চলন সম্পন্ন করে। ঠিক আছে, কারণ কি এখানে এরকম ক্ষণপথ গঠনকারী, ঠিক আছে, এরকম ছোট ছোট এরকম ছোট ছোট ক্ষণপথ সৃষ্টি হয়, মানে ছোট ছোট পা সৃষ্টি হয়, এটাকে ইউজ করে সে অ্যামিবয়েড চলন সম্পন্ন করে। তাহলে পেডাল ডিস্কের কাজটা বুঝলাম। তারপরে কি হাইপোস্টোমের কাজটা বুঝলাম, সেখানে মুখচিত্র থাকে, সেটা খাদ্য গ্রহণে হেল্প করে। আচ্ছা, এবার দেহকাণ্ডের মধ্যে পড়ি। দেখো দেহকাণ্ড, এখানে কি কি অংশ আছে, 3টা পার্ট আছে দেহকাণ্ডের মধ্যে। আছে তোমার, আছে হলো তোমার এরকম কোর্শিকা। ঠিক আছে, কোর্শিকা থাকে, থাকে কি মুকুল, কি থাকে, মুকুল থাকে। ঠিক আছে, কোর্শিকা থাকে, মুকুল থাকে, আর থাকে জননাঙ্গ। এই যে দেখো জননাঙ্গ, এটা এখানে লিখে দিই, জননাঙ্গ। বুঝলাম, কোর্শিকা, জননাঙ্গ, মুকুল আর জননাঙ্গ থাকে। এখন দেখো একটা বিষয় আমি একটু বলি, এই যে কোর্শিকা, কোর্শিকা যেগুলো আছে, এই কোর্শিকার বহিঃপ্রাচীরে, মনে রাখবা, বহিঃপ্রাচীরে নেমাটোসিস্ট ব্যাটারি থাকে। ঠিক আছে, নেমাটোসিস্ট ব্যাটারি, নেমাটোসিস্ট ব্যাটারি থাকে, ব্যাটারি। বুঝলাম, এই নেমাটোসিস্ট জিনিসটা কি, এটা সামনে আরও বিস্তারিত জানবা। তো এটা বিভিন্ন রকম কাজে হেল্প করে, মানে খাদ্য গ্রহণ, আত্মরক্ষা, শিকার, এরকম বিভিন্ন কাজে নেমাটোসিস্ট জিনিসটা হেল্প করে। এই কোর্শিকার মধ্যে সেটা অবস্থিত। আচ্ছা, এবার মুকুল, দেখো মুকুলটা কি, এই যে দেখো এখানে এরকম, এই যে এটা দেখা যায় কি প্রথম দিকে এরকম ছোট থাকে। ঠিক আছে, মানে এই উপবৃদ্ধিটা এত বড় থাকে না, জাস্ট ছোট আকারে থাকে, ধরো জাস্ট বেরোচ্ছে, আস্তে আস্তে বড় হতে থাকে এরকম মুকুলটা, হয়ে হয়ে কি করে, এই অংশটা থেকে একটা পূর্ণাঙ্গ হাইড্রা সৃষ্টি হয়ে যায়। তো এটাকে বলা হয় কি মুকুল। তাহলে বুঝতে পারছো যে এই মুকুলটা কিন্তু একটা অযৌন জনন ঘটায়। ঠিক আছে, তাহলে এই মুকুলের সাহায্যে সে কি করে, অযৌন জনন ঘটায়, কে, হাইড্রা। ঠিক আছে, অযৌন জনন ঘটায়, এবং এটা কখন ঘটায়, মনে রাখবা, গ্রীষ্মকালে। ঠিক আছে, তাহলে মুকুল ব্যবহার করে গ্রীষ্মকালে অযৌন জনন ঘটে, অযৌন জনন। বুঝলাম। আচ্ছা, এবার দেখো এখানে যে তোমার জননাঙ্গগুলো আছে, জননাঙ্গ কিরকম কিরকম হয়, জননাঙ্গ 2 রকম আছে। একটাকে বলা হয় কি, আচ্ছা কোথায় লিখি, এখানে লিখি। একটাকে বলা হয় তোমার শুক্রাশয়, এটা একটা জননাঙ্গ। আরেকটা জননাঙ্গের নাম হলো ডিম্বাশয়, ডিম্বাশয়, ডিম্বাশয়। বুঝলাম। দেখো একটা নাম শুক্রাশয়, একটা নাম হলো ডিম্বাশয়। এই যে দেখো উপরে যেটা থাকে সেটা হলো এরকম শুক্রাশয় থাকে, আর নিচের দিকে থাকে হলো ডিম্বাশয়। ঠিক আছে, তাহলে পুরুষ টাইপের জিনিসপত্র থাকে উপরের দিকে, আর মহিলা টাইপের জিনিসপত্র থাকে নিচের দিকে। শুক্রাশয় আর ডিম্বাশয়ের বিষয়টা বুঝলাম। আচ্ছা, এদের সংখ্যা কয়টা মনে রাখবা, শুক্রাশয় থাকে 1 থেকে 8টি, আর ডিম্বাশয় থাকে 1টা অথবা 2টা। এই বিষয়টা আমরা এখান থেকে একটু মনে রাখবো। আচ্ছা, এবার এই যে শুক্রাশয় ডিম্বাশয় যে সৃষ্টি হয়, এটা কখন সৃষ্টি হয়, এখানে লিখে দিই। এটা ধরো মানে একটা সিকোয়েন্সিয়ালি চিন্তা করো, যে আমরা মানে সিকোয়েন্সিয়ালি এমনি এইভাবে চিন্তা করলে, যে প্রথমে কি থাকে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত। মনে রাখবা যে শরৎ, হেমন্ত, শীত। ঠিক আছে, শরৎ, হেমন্ত, শীত, এই 3টা মাসে হলো এইগুলা সৃষ্টি হয়। তাহলে মনে রাখবা যে শুক্রাশয় ডিম্বাশয় কখন সৃষ্টি হয়, হেমন্ত, কি বললাম, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ। আরে এটা না তো, এই কি বলে ঋতুর নাম, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তাহলে শরৎ, হেমন্ত, এই যে শরৎ লিখি, শরৎ, হেমন্ত, আর হলো শীত, এই 3 মাসে আসলে এই যে শুক্রাশয় ডিম্বাশয় এগুলো সৃষ্টি হয়। তাহলে এতটুকু ছিল আমার এটার বাহ্যিক গঠন সম্পর্কে আলোচনা। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে এখন দেখো আরেকটা বিষয় একটু বলি, যে হাইড্রার আকৃতিটা কেমন। এইখানে দেখলে বেশি এটা বোঝা যায় না, আমি এটা নর্মাল একটা প্রতীকী চিত্র এঁকেছি। আসলে মনে রাখবা যে হাইড্রাটার আসলে আকার হলো নলাকার।
ঠিক আছে, আকার কেমন, নলের মতো। দেখি তো কতক্ষণ হইল, 16 মিনিট। আচ্ছা, আকার কেমন, নলাকার, নলাকার। আচ্ছা, আর প্রতিসাম্যতা কেমন, প্রতিসাম্যতা মনে রাখবা, প্রতিসাম্যতা হলো প্রতিসাম্যতা, প্রতিসাম্যতা হলো কি অরীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্যতা দেখা যায়। হাইটের মধ্যে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়, অরীয় প্রতিসাম্যতা দেখা যায়। বুঝলাম। এবার হাইড্রা সম্পর্কে এর বাহ্যিক গঠন সম্পর্কে আমার এতটুকুই জানার ছিল, এই বিষয়টা আমরা দেখলাম। আরেকটা বিষয় দেখো, হাইড্রা দেখছো এর মাঝখানে এরকম একটা ফাঁকা গহ্বর আছে। হ্যাঁ, তো ফাঁকা গহ্বরটাকে বলা হয় হলো সিলেন্টেরন। ঠিক আছে, মানে ভিতরে যে গহ্বরটা আছে এটার নাম কি, সিলেন্টেরন। আচ্ছা, সেই বিষয়টা বলি তাহলে। এই যে গহ্বরটার নাম কি, সিলেন্টেরন, সিলেন্টেরন, সিলেন্টেরন। আচ্ছা, দেখো এই শব্দটাকে ভাঙাইলে আমি বুঝতে পারি আসলে এটা কি। সিল মানে কি, সিল মানে হলো গর্ত, আর এন্টারন মানে কি ভিতরে, এন্টার ভিতরে ঢুকা। তাহলে এরকম সিলেন্টারন মানে কি, এই হাইডার ভিতরে যে ফাঁকা যে গহ্বরটা আছে সেটার নামই কি, সিলেন্টারন। এখন চিন্তা করো, এই যে সিলেন্টারনটা হাইডার, এটা মনে রাখবা একাধারে পরিপাকের কাজ করে, পরিপাক প্লাস সংবহনের কাজ করে। তো এই কারণে হাইড্রার যে গহ্বরটা সিলেন্টারনটাকে, এটাকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। ঠিক আছে, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। গ্যাস্ট্রো মানে কি, গ্যাস্ট্রো মানে পরিপাক, আর ভাস্কুলার মানে হলো সংবহন। তাহলে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হয়, বাংলায় বলা হয় পরিপাক সংবহন গহ্বর। তাহলে হাইড্রার মধ্যে কি পাওয়া যায়, পরিপাক সংবহন গহ্বর পাওয়া যায়। কি কারণে এটাকে পরিপাক সংবহন গহ্বর বলা হয়, কারণ এই গহ্বরটা পরিপাকে হেল্প করে এবং সংবহনে হেল্প করে। ঠিক আছে, তাহলে এটা বুঝলাম, সিলেন্টারন নামক একটা গর্ত থাকে। এবার সিলেন্টারন থেকে একটু এদিকে আসলে দেখো, এখানে যে ত্বকটা দেখা যায়, এই যে এই ভিতরে যে ত্বকটা, এটার নাম হলো গ্যাস্ট্রোডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস, ডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস। আর বাইরের যে স্তরটা, এই যে বাইরের যে স্তরটা, হ্যাঁ, এটাকে আমি এখানে লিখে দিই, এটার নাম হলো এপিডার্মিস, এপিডার্মিস। তাহলে বুঝলাম। দেখো, তাহলে আমার মোটামুটি হাইড্রার বাহ্যিক গঠন সম্পর্কে আলোচনা হয়ে গেল। এখন আমরা যে বিষয়টা সম্পর্কে পড়বো সেটা হলো হাইড্রার এই এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসে কি কি কোষ পাওয়া যায়, সেই কোষগুলোর নাম পড়বো আপাতত। এর পরবর্তীতে তার কাজটা পড়বো। ঠিক আছে, তো কাজগুলো অনেকগুলো কাজ থাকে, তো একবারে আমি মানে বোর্ডের মধ্যে লিখে একবার পড়াই দেবো, সেখান থেকে অনেকক্ষণ লাগে। মানে এটা যদি পড়ি মানে লিখি পড়া অবস্থায়, ভিডিও শুট অবস্থায়, তাহলে অনেক সময় লাগবে। তো সেই জন্য আমরা কোষগুলো একটু পরে পড়বো। তো এখন আপাতত কোষগুলো মনে রাখার কৌশলটা পড়ে ফেলে আগে। ঠিক আছে, দেখো তাহলে এটা বন্ধ করে দিলাম, এখানে মুছে দিলাম। মুছে দিয়ে এখন আমরা যেটা পড়বো সেটার নাম হলো হাইডার এপিডার্মিসের বিভিন্ন রকম কোষ সম্পর্কে, হাইডার এপিডার্মিসের বিভিন্ন রকম কোষ সম্পর্কে পড়ব এবং গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলো সম্পর্কে পড়ে ফেলবো। আচ্ছা, দেখো এবার যেখানে আছে কি হাইডার এপিডার্মিসের কোষ, তাহলে এপিডার্মিসের কোষ, এপিডার্মিসের কোষ খুবই উইয়ার্ড একটা নেমোনিক আছে কোষ, মনে রাখবা। একটা নেমোনিকটা কি, ইস, কি জিনিস, ইস। জনি, জনি একটা ছেলে, ঠিক আছে, জনি, সে কি করে, পেশির গরম দেখায়। ঠিক আছে, পেশির গরম দেখায়, পেশির গরম দেখায়। ঠিক আছে, এটা দিয়ে মনে রাখবে এপিডার্মিসের কোষ সম্পর্কে। ইসতে কি, ইতে হলো ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল, স্টিশিয়াল কোষ। ঠিক আছে, ইন্টারস্টিশিয়াল কোষ। দন্তের সাথে হলো স্নায়ু কোষ, স্নায়ু কোষ। আরেকটা দন্তের সাথে হলো সংবেদী কোষ, সংবেদী কোষ, সংবেদী কোষ। এরপরে জনি, জতে হলো জনন কোষ, জনন কোষ। নিতে হলো নিডোসাইট, নিডোসাইট। আচ্ছা, এরপরে পেশির গরম, পেশিতে কি, পেশি আবরণী কোষ, বা এটাকে ইংরেজিতে বলে মাস্কুলো এপিথেলিয়াল সেল। ঠিক আছে, তাহলে পেশি আবরণী কোষ, পেশি আবরণী কোষ, আবরণী কোষ। আর লাস্টে গরম দিয়ে মনে রাখবা গ্রন্থি কোষ। ঠিক আছে, গ্ল্যান্ড সেল, গ্রন্থি কোষ, গ্রন্থি কোষ। এগুলো হলো কোষের নাম মনে রাখার কৌশলটা বললাম। এবার একটা জিনিস মনে রাখবা যে এপিডার্মিসের কোষ পাওয়া যায় এই 7 প্রকারের। এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7 প্রকারের। এর মধ্যে এই জনিটা
আমার গ্যাস্ট্রোডার্মিসে পাওয়া যায় না, ঠিক আছে। জনি, গ্যাস্ট্রোডার্মিসে কি কি পাওয়া যায় না? জনি। জনি মানে কি? জনন কোষ আর নিডোসাইট। এরপরে মধ্যে পরীক্ষার মধ্যে এমসিকিউ আসে যে কোনটি হাইডার এপিডার্মিসের কোষ, কোনটা মানে গ্যাস্ট্রোডার্মিসের কোষ, কোনটা গ্যাস্ট্রোডার্মিসের কোষ নয়, কোনটা এপিডার্মিসের কোষ নয়, এই সব টাইপের প্রশ্ন এখান থেকে আসে। তো এই জন্য আমাদেরকে এপিডার্মিসের কোষ সম্পর্কে নামগুলো সম্পর্কে জানবে। এখন আমরা যে বিষয়টা পড়বো নেক্সটে, সেটা হলো এপিডার্মিসের বিভিন্ন রকম কোষ এবং সেই কোষগুলোর কাজ সম্পর্কে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখো এখানে এপিডার্মিসের কোষসমূহ সম্পর্কে নামগুলো লেখা আছে এবং এখানে কি কি কাজ আছে সেই বিষয়টা এখন আমরা পড়বো। মেইনলি আমরা জানতাম যে এপিডার্মিসে 7 ধরনের কোষ আছে, ঠিক আছে। কয় ধরনের? 7 ধরনের কোষ। তো এই 7 ধরনের কোষের মধ্যে আমরা এখানে অলরেডি দেখো 4টা কোষের নাম বলা আছে, এটা ছাড়াও আরো 3টা আছে, সেই 3টা একটু পরে বলবো। তো আপাতত এই 4টাকে দেখো। প্রথমত যেটার নাম, সেটার নাম হলো পেশী আবরণী কোষ, ঠিক আছে। পেশী আবরণী কোষের কাজ কি? আবরণী কোষ যেহেতু, তাহলে এটা সমগ্র দেহ জুড়ে অবস্থান করবে, কারণ সব জায়গায় তো আবরণ আছে, সুতরাং সমগ্র দেহ জুড়ে অবস্থান করে। এটা মনে রাখবা যে আবরণী কোষের মধ্যে মায়োনিম নামক একটা তন্তু পাওয়া যায়, মায়োনিম তন্তু। আর আবরণী কোষটা হলো যত রকম কোষ আছে হাইড্রার এপিডার্মিসে, এর মধ্যে সবচেয়ে বৃহত্তম কোষ। আচ্ছা, তাহলে এটা কার কার কি কি কাজ আছে? দেহ আবরণ সৃষ্টি করে, পেশির মতো কাজ করে, শ্বসনে ভূমিকা পালন করে। আমরা জানতাম যে হাইড্রার দেহ প্রাচীর শ্বসন এবং রেচনে হেল্প করে। এখন দেহ প্রাচীর তো মেইনলি এপিডার্মিস দিয়ে গঠিত হবে, কারণ যেহেতু এটা সবচেয়ে বাইরের লেয়ার, সুতরাং এটা কি করে? শ্বসনে হেল্প করে অবশ্যই। আচ্ছা, এবার ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ এটাকে বলা হয় কি? সংরক্ষিত বা রিজার্ভ কোষ। আর এর কি আছে? টোটিপটেন্ট ক্ষমতা আছে। টোটিপটেন্ট ক্ষমতা বিষয়টা কি? যে ধরো হাইড্রার একটা দেহের অংশ কেটে গেল, পরবর্তীতে দ্রুতই সেই অংশটা আবার রিপেয়ার হয়ে যায়। এই যে ঘটনা, এই যে বৈশিষ্ট্য, এটাকে বলে টোটিপটেন্সি। এবং এই ইন্টারস্টিশিয়াল কোষটার কারণেই এই ঘটনাটা ঘটে যে হাইড্রার কোনো একটা দেহের অংশ কেটে গেলে এটা আবার পুনরায় রিপ্লেস হয়ে যায়, রিপেয়ার হয়ে যায়। তো এই ঘটনাকে বলি আমরা কি? টোটিপটেন্সি। এবং এই টোটিপটেন্সিতে হেল্প করে কে? ইন্টারস্টিশিয়াল কোষ। এই কারণে ইন্টারস্টিশিয়াল কোষকে বলা হয় টোটিপটেন্ট কোষ। আচ্ছা, এটা তাহলে এটা ছাড়া আর কি কাজ আছে আমার হাইডার হাইডার ইন্টারস্টিশিয়াল কোষের? পুনরুৎপত্তিতে এটা হেল্প করে, রিজেনারেট করে, মুকুল উদ্গম ঘটায়। মুকুল উদ্গম মানে কি? মুকুল সৃষ্টি করে। ওই যে মুকুল পরবর্তীতে পূর্ণাঙ্গ হাইড্রাতে কনভার্ট হয়। আমি দেখাচ্ছিলাম যে এখানে এরকম একটা চিত্র ছিল, এখান থেকে একটা এরকম মুকুল বেরোচ্ছিল শাখা প্রশাখার মতো, এরকম কোষিকা ছিল, সেই পরবর্তীতে সেটা পূর্ণাঙ্গ হাইড্রাতে কনভার্ট হতো। তো এই যে মুকুল উদ্গমটা ঘটে, এই মুকুল উদ্গমে কে হেল্প করে? ইন্টারস্টিশিয়াল কোষ হেল্প করে। জননাঙ্গ তৈরি থেকে হেল্প করে ইন্টারস্টিশিয়াল কোষ তৈরি করে। শুক্রাশয় ডিম্বাশয় সৃষ্টি করে না, সেই বিষয়টা কে হেল্প করে? এই ইন্টারস্টিশিয়াল কোষ হেল্প করে। আচ্ছা, স্নায়ু কোষ আর সংবেদী কোষ, দুইটার মধ্যে তো একটু তফাৎ কি? সংবেদী কোষের কাজ হলো সংবেদন গ্রহণ করা। আর সেই মানে গৃহীত যে সংবেদটা আছে, যে সংবেদনটা আছে, এটা বিভিন্ন অংশে পৌঁছে দেওয়া হলো স্নায়ু কোষের কাজ, ঠিক আছে। তাহলে দেখো সংবেদী কাজ কি? সংবেদী কাজ হলো পরিবেশ থেকে স্নায়ু উদ্দীপনা গ্রহণ করা। কিসের মাধ্যমে গ্রহণ করে? রোমের মাধ্যমে। দেখবা যে এরকম সংবেদী কোষগুলো থাকে এরকম 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 দেখতে, এরকম। এখানে মাঝখানে থাকে নিউক্লিয়াস, এখানে এরকম লোমের মতো সৃষ্টি হয়, এটাকে বলা হয় কি? রোম, ঠিক আছে। তাহলে এই সংবেদী রোমের সাহায্যে পরিবেশ থেকে কি করে? সংবেদী কোষটা স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে। আর এই যে গৃহীত যে স্নায়ু উদ্দীপনা, সেটাকে দেহের সকল সেটা কি করে? দেহের সকল মানে এই যে গৃহীত যে স্নায়ু উদ্দীপনা, সেটা সংবেদী কোষ দ্বারা গৃহীত হয় এবং উদ্দীপনা দেহের বিভিন্ন অংশে পৌঁছে যায়, ঠিক আছে, এই স্নায়ু কোষের সাহায্যে। আর এর আরো একটা কাজ কি? দেহের সকল কাজের মধ্যে সমন্বয় সাধন করা। আচ্ছা, বুঝলাম তাহলে এই 4 ধরনের কোষ সম্পর্কে। এটা ছাড়াও আরো 3টা কোষ আছে, কি কি বলতো? ওই এই নেমোনিক থেকে মনে করার চেষ্টা করো। এটা ছাড়া আছে হলো জনন কোষ। জনন কোষের কাজ কি? জনন ঘটানো, আর কোনো কাজ নেই, ঠিক আছে। এরপরে তোমার আর কি আছে? নিডোসাইট আছে। আচ্ছা, এটা লিখি একটু, এগুলো মুছে দিয়ে আমি একটু আরো 3টা কোষ সম্পর্কে যেটা আছে জনন কোষ। জনন কোষের কাজটা আর লিখলাম না, নতুন করে আর উল্লেখ করলাম না। জনন কোষ জানোই জননের কাজ করে। আচ্ছা, নিডোসাইট সম্পর্কে একটু বলি। নিডোসাইট আর হলো গ্রন্থি কোষ সম্পর্কে। এই 3টা বাকি ছিল, গ্রন্থি কোষ, নিডোসাইট আর জনন কোষ। জনন কোষের বিষয়টা জানো, তাহলে আমি খালি শুধু লিখছি কি? গ্রন্থি কোষ। এটা কয় নাম্বার হবে? 6 নাম্বার, ঠিক আছে। 5 নাম্বারে ধরো যে জনন কোষ, গ্রন্থি কোষ। তো গ্রন্থি কোষের কাজ কি? সে হলো তোমার বুদবুদ সৃষ্টি করে, ঠিক আছে। তাহলে বুদবুদ সৃষ্টি করতে পারে গ্রন্থি কোষ। এবং দেখো তো গ্রন্থি কোষগুলোর কাজ কি, কোন কোন জায়গায় পাওয়া যাবে? আমি মানুষের সাথে একটু কম্পেয়ার করে একটু মনে রাখি যে ধরো এটা যদি মুখছিদ্র হয়, এরকম সাইড দিয়ে এরকম মানে কি বলে, এরকম হয় না, কি বলে, এই ঘাম জমে না? তো গ্রন্থি কোষের কাজ কি? বিভিন্ন রকম তরল পদার্থ সিক্রিট করা। তাহলে এইভাবে আমি মনে রাখি যে মুখছিদ্রের চারদিকে অনেক বেশি পরিমাণে গ্রন্থি কোষ পাওয়া যায়, ঠিক আছে। মুখছিদ্রের চারদিকে কি পাওয়া যায়? অনেক পরিমাণে গ্রন্থি কোষ পাওয়া যায়। আচ্ছা, তাহলে মুখছিদ্রের চারদিকে, মুখছিদ্রের চারদিকে, মুখছিদ্রের চারদিকে। আচ্ছা, এটা ছাড়া আর কোন জায়গার মধ্যে বেশি গ্রন্থি কোষ পাওয়া যায়? সেটা হলো তোমার পাদচাকতিতে বা পেডাল ডিস্কে, ঠিক আছে, পাদচাকতি।
পাদচাকতিতে বেশি পরিমাণে গ্রন্থিকোষ পাওয়া যায়। কি কারণে দরকার পাদচাকতিতে বেশি পরিমাণে গ্রন্থিকোষ? গ্রন্থিকোষ যেহেতু তরল পদার্থ সিক্রেট করে, তাহলে সে কি আঠালো রস ক্ষরণ করবে নিশ্চয়ই। তো সেই আঠালো রস দিয়ে আমি চাইলে কি করতে পারি, আমি না মানে হাইড্রা কি করতে পারে, হাইড্রা চাইলে বিভিন্ন মানে দেয়ালের মধ্যে বা বিভিন্ন যেই জায়গার মধ্যে সে আটকে থাকতে চায় সেরকম জায়গার মধ্যে সে আটকে থাকতে পারবে, কারণ যেহেতু এটা মানে কিরকম গ্লু টাইপের আঠালো রস, সুতরাং সেটা দিয়ে সে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ভিত্তির মধ্যে সে চাইলে মানে নিজেকে আটকে রাখতে পারে। তাহলে এই কারণে এই পাদচাকতিতে বেশি পরিমাণে গ্রন্থিকোষ থাকে, ঠিক আছে? তাহলে মনে রাখবা। আচ্ছা, গ্রন্থিকোষ সম্পর্কে বললাম, বুদবুদ সৃষ্টি করে আর বস্তুর সাথে লেগে থাকতে হেল্প করে। আর আরেকটা হলো নিডোসাইট সম্পর্কে এখন পড়ি। দেখো ধরো এখন আমরা যেটা পড়বো সেটা হলো নিডোসাইট। নিডোসাইট। আচ্ছা, নিডোসাইট নামক একটা কোষ আছে, ঠিক আছে? এখন দেখো এই নিডোসাইটটা মনে রাখবা, নিডোসাইট নিচে পাওয়া যায় না, নিচে নাই। নিচে নাই মানে কি? নিচে নাই মানে হলো ইয়াতে পাওয়া যায় না, পাদচাকতিতে পাওয়া যায় না, পাদচাকতিতে নাই। নিডোসাইট পাদচাকতিতে থাকে না, চাকতিতে নেই। তাহলে থাকে কোন জায়গার মধ্যে? নিডোসাইটটা থাকে হলো তোমার কোর্সিকায়, তাহলে কোর্সিকায় থাকে বেশি, তাহলে কোর্সিকায় কি থাকে, বেশি পরিমাণে থাকে নিডোসাইট। তাহলে এই বিষয়টা আমরা একটু এখান থেকে মনে রাখবো যে নিডোসাইটের কাজটা কি। আচ্ছা, নিডোসাইটের আরও কিছু কাজ আছে, যেমন ধরো নিডোসাইট তোমার আত্মরক্ষা হেল্প করে, ঠিক আছে? আত্মরক্ষা, খাদ্য গ্রহণ, ঠিক আছে, শিকার, এইসব কাজে হেল্প করে, ঠিক আছে নিডোসাইট। এবং এই নিডোসাইটটা যদি হয় ধরো এরকম বড় একটা গোল নিডোসাইট, ধরো এটা হলো নিডোসাইট। এই নিডোসাইটের একটা অংশ হলো তোমার নেমাটোসিস্ট। আচ্ছা, এই যে দেখো এটা হলো তাহলে নেমাটোসিস্ট, ঠিক আছে? মানে নেমাটোসিস্টটা আসলে একটা নিডোসাইটের অংশ। এই নেমাটোসিস্ট সম্পর্কে আমরা বিস্তর আলোচনা দেখবো, ঠিক আছে? তো তার আগে আমরা মোটামুটি এপিডার্মিসের কোষ সম্পর্কে বললাম। গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে তো জনন কোষ আর নিডোসাইট থাকে না, বাদ বাকি যে কোষগুলো আছে এগুলো কাজ প্রায় অলমোস্ট সেমই। তো এটা একটু রিডিং করবা আর একটু সৃজনশীলের জন্য বা একটু এমসিকিউ এর জন্য একটু গুছায় নিবে, ঠিক আছে? গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলো প্রায় সেম কাজই করে, গ্রন্থি কোষের কাজে এরকম টাইপেরই, ঠিক আছে? কিন্তু যেহেতু ভিতরের দিকে থাকে গ্যাস্ট্রোডার্মিস, সুতরাং সেটা অবশ্যই ধরো লেগে থাকতে হেল্প করবে না। তো এরকম আর কি নর্মাল কিছু ডিফারেন্স একটু রিডিং করলে তোমরা বিষয়টা বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। এখন আমরা যে বিষয়টা পড়বো সেটা হলো কি, নিডোসাইটের গঠন। এবং এই নিডোসাইটের একটা অংশ আমরা জানি কি, নেমাটোসিস্ট। এই নেমাটোসিস্ট কিভাবে শিকার ধরে এই বিষয়টা আমরা পড়বো, ঠিক আছে? আচ্ছা দেখো ক্লাস ডিউরেশন আসলে অলরেডি 25 মিনিট হয়ে গেছে। তো আমি ক্লাস যেহেতু 25 মিনিটের ভিতরে রাখি, সেজন্য আজকের ক্লাসে আর আমরা এটা বললাম না, এই নেমাটোসিস্ট কিভাবে সূত্র নিক্ষেপ করে বা কিভাবে শিকার ধরে। তো নেক্সট ক্লাসে আসলে পড়বো, ঠিক আছে? তো সবাইকে আজকের ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।